প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত রাতের আলোচনা অনুষ্ঠান দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে একটু নতুন করে আবার একটু উত্তাপ ছড়িয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি রাজধানীর ঢাকার 18 আসনে উপনির্বাচন হয়ে গেল। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুইটি রাজনৈতিক দলই অংশ নিয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষিত হয়েছে এবং আমরা নির্বাচনের দিন আপনাদের মতো আমরাও লক্ষ্য করলাম, অর্থাৎ যারা গণমাধ্যম কর্মীরা তারা লক্ষ্য করলাম যে সেদিন সকাল থেকে শুরু করে দুপুরের পর পর্যন্ত বেশ কাছাকাছি সময়েই রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুনের ঘটনা ঘটে এবং বলা ভালো যে সৌভাগ্য সাধারণ মানুষের যে সেখানে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থাৎ কেউ নিহত হননি, কেউ আগুনে পুড়ে মারা যাননি অথবা আহত হননি। কিন্তু নয়টি বাস, কিন্তু 10টি বাসে 9টি জায়গাতে এই আগুনের ঘটনা ঘটে। রাজনীতির মাঠে আবারও নাশকতার তৎপরতা দেখা যাচ্ছে। তাই আমরা আজকের আলোচনার বিষয় ঠিক করেছি নাশকতা না নাশকতার রাজনীতি। প্রিয় দর্শক, এই বিষয়ে আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইতিমধ্যে আমার সঙ্গে স্টুডিওতে দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা, বন ও পরিবেশ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেই সঙ্গে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং প্রশিক্ষণ সম্পাদক ABM মোশাররফ হোসেন। আর সেই সঙ্গে থাকছেন জ্যেষ্ঠ সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি দেলোয়ার ভাই। আমরা আমাদের এই আলোচনায় যাওয়ার আগে আজকে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা দুজনেই এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। দর্শক, চলুন আগে তাদের মন্তব্যগুলো একটু শুনে নেই আলোচনায় প্রবেশ করার পূর্বে। তারা ঢাকা শহরে 9টি জায়গায় হামলা চালিয়ে 10টি বাসে তারা অগ্নিসংযোগ করেছে। সেই পুরনো কায়দা, সেই গান পাউডার মনে আছে আপনাদের? 2013 সালের কথা। দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, সুতো নাটছে টেমস নদীর পাড় থেকে। ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জনগণ তাদের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে, সে কারণে তারা নির্বাচনে পরাজিত হয়। আজকে তাই তারা জনগণের উপর প্রতিশোধ নিতে এই আবার তাদের সে পুরনো খেলা আগুন সন্ত্রাস শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছে। কেন নিচ্ছে? কেন বিশ্বাস করি যে গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। অন্য কোনো ভাবে আমরা সরকার পরিবর্তনের কথা চিন্তাও করি না, ভাবিও না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদেরের ভাষ্য। দেলোয়ার, আপনার কাছে আসার আগে আমি একটু, আপনারা দুইজন রাজনীতিবিদ উপস্থিত আছেন আজকে আমাদের সঙ্গে, শুরুতেই আমি একটু আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজলের কাছ থেকে একটু মূল্যায়নটা শুনে নিতে চাই। কাজল ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনিও নিশ্চয়ই শুনলেন যে দুই নেতার ভাষ্য। এই শীতের সময়ে রাজনীতির মাঠ হঠাৎই যেন একটু উত্তপ্ত হচ্ছে। সেই উত্তপ্তটা যতটা না বক্তৃতায় আমরা লক্ষ্য করছি, সেটি এখন রাজপথেও ছড়িয়েছে এবং সেটা নাশকতারও ইঙ্গিত দিচ্ছে। আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, বাসের আগুন রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমি যেটা মনে করি, এই যে এই চাপানোতর, এই পক্ষ ওই পক্ষ, এই পক্ষ ওই পক্ষকে এগুলো চলবে, কিন্তু এটা কিন্তু কোনো সমাধান নয়। যারা এই অগ্নিসংযোগ করেছে, যে মহল, যেই দল, যেই মতের লোকই হোক, এটা একটা
খুব জঘন্য অপরাধ, তাই না? এই অভিজ্ঞতা আমাদের আগেও আছে। কিন্তু যারা সরকারে আছেন কিন্তু তাদেরই দায়িত্ব অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা। এইভাবে বক্তৃতা দিয়ে চাপানোটা হয়তো রাজনীতির জন্য, রাজনৈতিক কথা বলার ক্ষেত্রে এটা হয়তো একটা ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা দায়িত্বে তাদেরই কাজ হচ্ছে সত্যিকার অপরাধীদের খুঁজে বের করে আনা, এবং সেই পারঙ্গমতা, সেই সক্ষমতা বাংলাদেশের আইন রক্ষা বাহিনীর আছে। কাজেই কথা বলার রাজনীতি না করে যদি অপরাধীদের বের করে প্রমাণ সহ আইনের আওতায় আনা হয়, তখনই কিন্তু এটা স্পষ্ট হবে কারা এটা করেছে, তাই না? এখন দেখেন, সবসময় হয় কি, একটা কথা বলা হচ্ছে যে নির্বাচনের জন্য সঙ্গে এটা জড়িত। আমি কিন্তু এই কথাটা বিশ্বাস করতে রাজি না। কারণ দেখেন, এই উপনির্বাচন, ঢাকা ৫-এ উপনির্বাচন হয়েছে, অনেকগুলি উপনির্বাচন হয়েছে, তাই না? নির্বাচনের সঙ্গে যদি এই ঘটনাটা সম্পৃক্ত থাকতো তাহলে কিন্তু এটা আগেও ঘটতে পারতো, ১ নম্বর। ২ নম্বর, নির্বাচনটা হয়েছে একটা ঢাকা ১৮-তে, ওখানে কয়টা জায়গায় কি হয়েছে? ঢাকার বাইরে, ওই নির্বাচনী এলাকার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়েছে। আর আজকাল প্রযুক্তির যে উৎকর্ষ যুগে আমরা বাস করছি, আমরা তো গণমাধ্যমে দেখেছি যে নয়াপল্টনে সিসিটিভিতে দেখা গেছে কারা করছে। আর প্রযুক্তির যে উৎকর্ষতার যুগে আমরা বাস করছি, সেখানে কিন্তু অপরাধীদের খুঁজে বের করা এখন খুবই সহজ। কাজেই, এবং আমি, পুলিশ অনেককে ধরেছে, কেউ রিমান্ডে আছেন, কেউ জেলে আছে। আমি চাইবো যে এই যারা ঘটনা ঘটিয়েছে তাদের পেছনে কারা আছে এদেরও যাতে বের করা হবে, এবং এই বের করাটা যাতে নির্মোহভাবে হয়, কোনো পক্ষপাতিত্ব না করে হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা বাড়বে, এবং প্রকৃত অপরাধীরা যদি বেরিয়ে আসে তখন কিন্তু আমরা এই রাজনৈতিক কথা বলার থেকেও বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ জাকারিয়া কাজল আপনাকে। এবার একটু এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই। আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক বলছিলেন যে আসলে দলমতের ঊর্ধ্বে উঠে সত্যিকার যেই ঘটনা, দোষী যারা, তাদেরকেই সামনে আনতে হবে। তারা সেটা রাজনৈতিক দলের কর্মী হোক, সাধারণ দুর্বৃত্ত হোক, বা অন্য যে কোনো পক্ষই হোক। রাজনীতির এই মাঠে আমরা সাধারণত আগে দেখতে পেতাম যে নভেম্বর ডিসেম্বর মানেই হচ্ছে যেন আন্দোলনের যে কোনো ইস্যুতেই আন্দোলনের প্রকম্পিত হয় রাজপথ। এবারও যদিও করোনাকাল বহমান, এখনও করোনার ছোবল থেকে আমরা মুক্তি পাইনি, পৃথিবীর অনেক দেশেও আবার দ্বিতীয় ঢেউ এসে লেগেছে, তারপরেও রাজনীতির মাঠ হঠাৎ গরম হতে শুরু করেছে, পরস্পরকে দায়ী করছে। আপনার মহাসচিব আজকে বলেছেন যে না, তারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত না। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেছেন যে এটার সঙ্গে বিএনপি যুক্ত রয়েছে। আপনার বক্তব্যটি জানতে চাচ্ছি। ধন্যবাদ নজরুল কবির ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল এবং আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, এবং দেশ টিভির দর্শক শ্রোতা যারা আজকে আমাদেরকে শুনছেন। হ্যাঁ, আমি কাজল ভাইয়ের একটি বক্তব্যকে কিন্তু আমি সমর্থন করতে চাই। রাজনৈতিক বক্তব্য না দিয়ে এই সরকার, বিশেষ করে বর্তমান যারা ক্ষমতা আছে আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু একটি কথা বলে যে সারা বাংলাদেশ তাদের কিন্তু এখন নিরাপত্তা বলয়ের চাদরে ঢাকা। এই কথাটা কিন্তু বর্তমান সরকারের যারা সরকার পরিচালনা করেন তারা কিন্তু প্রায় বলে থাকে। তো সুতরাং এই ঘটনা কারা ঘটিয়েছে অথবা এই ঘটনার সাথে কারা সংশ্লিষ্ট, এটা বের করা আমার মনে হয় খুব একটা কঠিন কাজ না, যদি নিরপেক্ষভাবে আপনি ব্যাপারটিকে আপনি দেখার চেষ্টা করেন। আর আপনি যদি মনে করেন যে আমি রাজনৈতিক প্রতিপক্ষের উপর আমি এর দায়টা চাপিয়ে দেব, অথবা প্রতিপক্ষকে আমি দমন করব, তাদের উপর মিথ্যা মামলা দেব, তাদেরকে আমি গ্রেফতার করব, তাহলে তো অন্য কথা। কারণ অতীত অভিজ্ঞতা আমাদের কাছে কিন্তু খুব একটি সুখের না, বরং আমরা মনে করি সেটা হলো প্রতিহিংসার রাজনীতি। আজকে আমি আপনাকে বলি যে এই যে একটি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা শহরে প্রায় 14টি জায়গায় যে ঘটনাটি ঘটেছে, নিশ্চয়ই এই ঘটনা কারোই কেমন। আপনি শুনেছেন আমাদের মহাসচিবের বক্তব্য, আপনি শুনিয়েছেন যে মহাসচিব বলেছে বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, বরং এই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে বের করা হবে। কিন্তু ঘটনাটি যদি এমন হয়, আপনি দেখবেন 2018 সালে যখন একটি জাতীয় সংসদ নির্বাচন এসেছিল, সেই নির্বাচনের পূর্বে আমরা দেখেছিলাম একটা গায়েবী মামলার একটি হিড়িক পড়ে গেছিল বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশ প্রতিদিনের একটু যদি নিউজ আপনি দেখেন, 14 সেপ্টেম্বর 2018, সেখানে আপনি দেখবেন প্রতিদিনের এখন হেডলাইন করেছে যে বিএনপি নেতাদের নামে কমিটি ধরে ধরে মামলা। এবার কি হয়েছে, একই অবস্থা আপনি দেখেন যে
যে ঘটনাটি ঘটেছে যে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেখানে কি হয়েছে আপনি যদি দেখেন যে ঘটনা ঘটেছে ঢাকা। আপনি যদি নিশ্চয় পত্রিকাও আপনি হয়তো দেখেছেন এই আলোচনাগুলি, অথবা কাজল ভাই আছেন এবং এখানে এখানে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন একসময় ছাত্র নেতা ছিলেন। আপনি ঢাকার ঘটনা, কিন্তু আপনি দেখবেন যে মামলার আসামি হয়েছে চট্টগ্রাম, আপনার আসামি হয়েছে খুলনায়, আসামি হয়েছে বরিশালে, আসামি হয়েছে পটুয়াখালীতে, আসামি হয়েছে রাজশাহীতে। এই ঘটনাগুলি যখন ঘটে সেইটা কিন্তু প্রশ্নবিদ্ধ চিহ্ন দেখা দেয় যে ঘটনা ঢাকা। এবং এই একটা ঘটনার সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে মানে কয়জন ঘটনা ঘটিয়েছে এইটাও কিন্তু তারা এখন পর্যন্ত বের করতে পারেনি। বরং যাদেরকে ধরা হয়েছে তাদের কিন্তু সন্দেহমূলক রাস্তা থেকে ধরা হয়েছে। তারা কি এই ঘটনার সাথে জড়িত না সাধারণ পথচারী, সেটাও কিন্তু আমরা এখনো জানিনি। এখনো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি যে আসলে কারা জড়িত হয়েছে, তাদের পরিচয় কি, অথবা তাদের সম্পৃক্ততা কোথায়, এটা আমরা বুঝি না। সুতরাং আপনি যদি রাজনৈতিক দলকে দমন করার জন্য আপনার কৌশল হয়ে থাকে তাহলে অন্য ব্যাপার। ঠিক তেমনি ভাবে আজকে কিন্তু সেভাবে মামলাগুলি দিয়েছে আপনি যদি পত্রিকায় দেখেন। আমি তো বলতে পারি যে জাতীয়তাবাদী যুব দল অথবা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাংলাদেশের মিনিমাম 20 থেকে 25টা জেলার সভাপতি সাধারণ সম্পাদক এই মামলার আসামি। তারা কি ঢাকায় ছিল? অথবা এতগুলি লোক কি ঢাকায় একসাথে কোনো আসা সম্ভব? সেই ঘটনা কিন্তু ঘটেছে। এবিএম মুশাররফ হোসেন, আমি এই জায়গাটায় একটু থামাচ্ছি। আপনার এই জায়গাটায় একটা তথ্যের কথা বলছি। আমরা গণমাধ্যমে দেখলাম যেদিন ঘটনাটা ঘটলো সেদিন বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর সঙ্গে জনৈক ফরিদা ইয়াসমিনের একটি কথোপকথন বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেদিন প্রচার হয়েছে, যেখানে বলা হচ্ছিল যে যুবদল নেতা কর্মীরা বিএনপি অফিসের সামনে পুলিশের স্টাফ বাসে আগুন দিয়েছে, এরকম একটি ভাষ্য গণমাধ্যমে কিন্তু সেই টেলিফোনের ভাষ্যটি প্রচার হয়েছে। আমি এই জায়গাটা জানতে চাই যে এটাও কি তাহলে মানে আপনি কি বলবেন এই বক্তব্যের ব্যাপারে? না, আমি আমি আপনি যে কথাটি বলেছেন এইরকম একটা টেলিফোন কনভারসেশন এটা প্রচার করছে এখন বাংলাদেশে। আমি কার এটির এখনো কিন্তু আইডেন্টিফাই হয় নাই, কারণ আপনি এখন কিন্তু প্রযুক্তির কারণে অনেক কিছু করা সম্ভব, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি ওই বক্তব্যকে ধরেন যে কিছু কতিপয় যুব দল বলছে, যদি ধরি আমরা ওইটা যে কতিপয় যুব দল বলেছে, তো কতিপয় যুব দলে কি একটা মামলায় আপনার 500-700 লোক আসামি হতে পারে? কয়জন লোক ছিল সেইটা তো দেখার, এটা রাজনৈতিক কারণে। আর আপনি যদি আরেকটু বলেন, এখানে জাকারিয়া কাজল ভাই বলেছে যে অতীতে আমরা দেখেছি, অতীতে এমন ঘটনাও তো আমরা দেখেছি যে বাসে আগুন দিতে গিয়ে ছাত্রলীগ নেতা কর্মীরা আহত হয়েছে। এই রূপগঞ্জে বোমা বানাতে গিয়ে আহত হয়েছে, বা আপনার মাদারি মাগুরা বাস স্ট্যান্ডে আগুন দিতে গিয়ে বাসে আগুন দিতে গিয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে। কেরানীগঞ্জে র্যাব যুবলীগ নেতা বাড়ি থেকে ককটেল সহ গ্রেফতার করেছে। এই ধরনের ঘটনা তো আমরা দেখেছি। অথবা আপনি যদি আরো বাদ দেন, এগুলি নয় বিচ্ছিন্ন ঘটনা, আপনি যদি দেখেন, আমি একটি নিউজের কথা বলি, মানব জমিন থেকে শুরু করে অসংখ্য পত্রিকা 24 মে 2017 একটা লিড নিউজ করেছিল, আপনার মনে থাকার নিশ্চয়ই কথা, যে বরিশালের আওয়ামী লীগের 2 বারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান এবং বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান এবং একটি উপজেলার সভাপতি মাইদুল ইসলাম, উনি কিন্তু প্রকাশ্যে বলেছে সাংবাদিকদেরকে ডেকে যে আওয়ামী লীগের এই নেতা বাসে পুড়িয়ে আওয়ামী লীগের নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে নমিনেশন পায় উনি এই ব্যবস্থা করেছে। এখন আমরা কোনটা বিশ্বাস করব? আওয়ামী লীগের নেতাকে বিশ্বাস করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশ্বাস করব, না আপনারা যারা এই সংবাদ মাধ্যমে আছেন, যারা আপনারা নিউজ করেন যে কমিটির নাম ধরে ধরে বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া হচ্ছে, আমরা কোনটা বিশ্বাস করব? এইটা কিন্তু জনগণ যেমন কনফিউজড হয়ে যাচ্ছে, আমরাও কনফিউজড হয়ে যাচ্ছি। বরং এইদিকে না গিয়ে আমার মনে হয় যে কথাটি কাজল ভাই বলেছে, যদি একটি নির্মোহ একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি আইডেন্টিফাই আপনি করতে পারতেন, কারণ 2014-15 একটি সহিংসতা বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে সরকার, তো আজকে প্রায় 14 সালের পর 4 বছর প্রায় 6 বছর ক্ষমতায়, একটি মামলার কি কোনো সুষ্ঠু তদন্ত আমরা দেখেছি কখনো? ধন্যবাদ এবিএম মোশাররফ। এই জায়গাটা ধরেই আসছে দেলোয়ার হোসেন আপনার কাছে, যে কথাটি মোশাররফ হোসেন যে জায়গাটা শেষ করলেন, যে 2014 সালে আমরা দেখেছি যে মানুষের জীবন কতটা বিপন্ন হয়ে উঠেছিল, আমরা আগুন সন্ত্রাস দেখেছি, মানুষের পুড়ে মারা যাওয়ার আর্তচিৎকার আমরা শুনেছি, কুমিল্লার বাসে গোটা পরিবার পুড়ে মারা গেছে, এরকম ঘটনা ঘটেছে। এবং বলা চলে রাজধানীর বার্ন ইউনিটে, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তখন জায়গা ছিল না পোড়া মানুষের চিকিৎসার জন্য। কিন্তু সেই সময় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর ব্যাপারে কোনো সমাধান হয়নি। খোদ বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন বললেন,
আপনি কি বলবেন যে এই যে নাশকতার রাজনীতির কথা আমরা বলছি, আজকেও দায়ী করছি, আপনার দলের সাধারণ সম্পাদককে দায়ী করেছেন, কিন্তু তাহলে সত্যিকার নাশকতা কারা চালাচ্ছে সেটা কি আসলে আমরা ধরতে পারছি? কেন পারছি না? ধন্যবাদ আপনাকে। দেশ টিভির সকল দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন, অনেক দিন পরে হলেও মাঝখানে একটা বড় বিরতি আছে, মানুষ মোটামুটি বাংলাদেশের মানুষ আরাম আয়েসে শান্তিতেই ছিল। মাঝখানে এই মরণবেদী কোভিডের কারণে সকল শ্রেণী পেশার মানুষের জীবনকে বাধাগ্রস্ত করেছে, এক পর্যায়ে তছনছ করা শুরু করেছিল। সেই জায়গার থেকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। বিশেষ করে সরকার তো আছেই, আপনাদের মতো মিডিয়া কর্মী আমাদের কি করণীয় সেই জিনিসটি আমাদেরকে বারবার মনে করে দিয়েছে। আমরা সাহসের সঞ্চার করেছি, পাশাপাশি মেডিকেল লাইন আপ যেটি তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি আগামী সময়ে যে শীতকালীন মৌসুমে করোনার যে প্রকোপ বাড়বে সেটি আমরা মোকাবিলা করতে সক্ষম হব। আর কাজল ভাই তো যথাযথই বলেছেন যে কোনো ঘটনার হলে সেটি আগে তদন্ত করে বিচার ব্যবস্থার মাধ্যমে একটি জায়গায় নিয়ে যাওয়া। কাজল ভাইয়ের সাথে আমি একমত পোষণ করি। মোশাররফ ভাই যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে মোশাররফ ভাই যেটি বলছিলেন সেটি হচ্ছে মামলা মোকদ্দমার কথা, যে আমরা মামলার ব্যাপারে যে বলছেন 500-700 এরকম হয়েছে। দেখুন, ব্যাপারটি হচ্ছে ঢাকা মহানগরের উত্তরের যুবদলের সভাপতি, তাদের শক্তিশালী প্রার্থী, তাকে প্রার্থী করা হয়েছে। যে মোশাররফ ভাইয়ের প্রথম যুক্তি যেটি, সেটি যদি আপনি দেখেন, আমরা ঢাকায় কিন্তু এক অঞ্চলের ঢাকাবাসী বাস করি না, আমরা বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বসবাস করি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের নেতাকর্মীরাই কিন্তু ঢাকায় বসবাস করেন। অনেক জেলা অথবা থানার নেতারাও ঢাকায় বসবাস করেন। সেই ক্ষেত্রে কোনো একটি সংগঠনের প্রভাবশালী কোনো নেতা যদি প্রার্থী হন, সেক্ষেত্রে অন্যরা এখানে আসেন নির্বাচন পরিচালনার জন্য, সহযোগিতার জন্য, যে কোনোভাবেই। সেই ক্ষেত্রে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আসামি করা হয়েছে। রাজশাহীর লোক যদি ঢাকায় বাস করেন তাহলে তার নামে তো মামলা হতেই পারে যদি তিনি ঘটনাস্থলে সম্পৃক্ত হন। বরিশালের কোনো লোক যদি ঢাকায় বসবাস করেন, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি হন, ওয়ার্কারও হন, সেই ক্ষেত্রে ঢাকা তো মানে রাজনীতির প্রাণকেন্দ্র, সেখানে সব দলের নেতাকর্মীরাই আসেন। সেই ক্ষেত্রে বিএনপির সেই নির্বাচনকে কেন্দ্র করে অথবা তাদের নেতাকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন জায়গার থেকে লোক আসতেই পারেন। যদি ঘটনার সাথে সম্পৃক্ত হন তাহলে সেটি বিচার ব্যবস্থা, প্রশাসন সেটি ভেবে দেখবে কি করবে। যেই জিনিসটি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যেটি বলেছেন, উনি বলেছেন কেন বলেছেন, যেটি হচ্ছে এই যে বাসে যে অগ্নিসংযোগ দীর্ঘদিন পরে, স্বাভাবিকভাবে আমরা শুধু না, ঢাকা শহরের সমস্ত মানুষ তার দৈনন্দিন কর্মকাণ্ড শুরু করেছিল। একটি নির্বাচন হচ্ছিল ঢাকায়, কিন্তু সেটি উত্তরায় হলো, আমাদের এই ঢাকায় প্রভাব খুব একটা পড়ে না। কিন্তু 12টার পর থেকেই যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হলো, তাতে তো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আবার কোন মায়ের বুক খালি হয়। আপনি যেটি বলছিলেন, বার্ন ইউনিটের ঢাকা মেডিকেলের আশেপাশে যদি যাওয়া হতো তাহলে কান্না রোলে বাতাস ভারী হতো। মানুষ সেখানে, শুধু মানুষ কেন, আমাদের দেশের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ, যে একটি অগ্নিকুণ্ড বানিয়ে যারা ছেড়েছিল, যে আপনি ঢাকার আশেপাশে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যেই ব্যাপক হারে মানুষকে এই অগ্নি সংযোগ করে মানুষকে জীবন্ত মানুষ এবং কি নিরীহ প্রাণী, গরু ছাগলও তাদের এই অত্যাচার নির্যাতনের হাত থেকে, কিন্তু অগ্নি সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি। কাদের ভাই তো যথাযথই বলেছেন যে স্টাইলটা দেখেন, ধরনটা দেখেন, সেই একই রকম। 2013-14 সালে বিএনপি জামাতের যে আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা, সেই মানুষের যানবাহন, মানুষের বাড়িঘর, যে অগ্নিসংযোগ, এই দেশের সম্পদের ক্ষতিসাধন, মানুষের ক্ষতিসাধন, সেই স্টাইলটি কিন্তু পুরনো একই রকমের। আপনি সেই 2014 সালে অগ্নিসংযোগের সময়ে আপনি গাড়িতে অগ্নিসংযোগ, আপনি মানুষকে বাড়িতে সম্পদের উপর যে অগ্নিসংযোগ, সেই একই স্টাইলেই কিন্তু এটাকে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলে দিচ্ছে, সেই সময় মোশাররফ ভাই হয়তো অস্বীকার করতে পারেন, কিন্তু ঘটনাগুলি কিন্তু একই রকম। সেই সময়ে একই সময়ে অথবা বিভিন্ন শহরে একইভাবে
এই অগ্নিসংযোগটা করছে। আর অস্বীকার করার উপায় থাকে না, যখন সারা উত্তরবঙ্গের রাস্তায় ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডে মানুষকে তো তারা নির্মমভাবে পুড়িয়ে মেরেছেন, নিরহ প্রাণীকেও মেরেছেন, রাস্তার গাছটি পর্যন্ত রক্ষা করে নাই, সেটিও কিন্তু কর্তন করেছিলেন। কারা করেছিল সেটি? আমাদের সাধারণ সম্পাদক এই কারণেই বলেছেন এবং যথাযথই বলেছেন যে ওই ঘটনার সাথে 2014 এবং 13 এবং 14 সালে যে অগ্নিসন্ত্রাস, সেই অগ্নিসন্ত্রাস এবং এই অগ্নিসন্ত্রাসের সাথে হুবহু মিল পাওয়া যায়। তাহলে 2013-14 সালে যেই কারণে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই উত্তাপ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি জামাত আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর জন্য চেষ্টা করছেন, উত্তাপ ছড়ানোর চেষ্টা করছেন, মানুষকে মারার হুমকি দিচ্ছেন। হয়তো আমি আজকে সন্ধ্যায় শাহবাগে গিয়েছিলাম, সেখানে 2টি পুরনো বাস পুলিশ এখানে রেখে দিয়েছে। সেক্ষেত্রে এটি দেখলে বোঝা যায় যে যদি একজন মানুষ যদি না পালাতে পারতো, বাস থেকে নামতে না পারতো, সেক্ষেত্রে আমরা আরও পুরা মানুষের গন্ধ পেতাম। সেটি বিএনপি জামাত আবার আমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি আরও রয়েছে ওনাদের সাথে সুর মিলিয়ে একই কায়দায় একই স্টাইলে যারা ধর্মের, আমরা যারা মুসলমান, আপনিও আমিও, মুসলমানের দায়িত্ব সুনির্দিষ্টভাবে কোনো একজনকে দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে কোনো জায়গার থেকে ইসলাম ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটা অংশকে নিয়ে, যেই স্টাইলে যেভাবে কথা বলছে, এটাও তাদের সাথে একসাথে যায়। সেই ক্ষেত্রে আমরা শঙ্কিত। আমরা আবার বিএনপি জামাত এই 13-14 পুনরাবৃত্তি শুরু করেছে, কোথায় গিয়ে শেষ করবে, সেক্ষেত্রে আমরা তাদের নিয়ে শঙ্কিত। ধন্যবাদ দেলোয়ার। আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আসলে কারাযুক্ত কোন শঙ্কা নিয়ে আমাদেরকে সামনে আসলে সময়টা অপেক্ষা করতে হবে, সেই বিষয়গুলো জানবো। বিরতিতে যেতে হবে, বিরতি যাওয়ার সময় এসছে। সুতরাং বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে একটু শুনে নিতে চাই। এতক্ষণ যাবৎ 3 জন বক্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মনিরুল ইসলামের বক্তব্য আমাদের কাছে রয়েছে। আমরা তার বক্তব্যটি শুনে একটি বিরতিতে যাব। বসুন্ধরার সামনে একটা মিছিলও বের করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এবং সেই মিছিল থেকে বাস ভাঙচুর করার সময় 2 জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। তো এই মিছিল এবং এই বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা আমরা মনে করছি যে এগুলো একই সূত্রে গাঁথা, এবং সেই সাথে তদন্ত আরেকটু এগুলো আসলে এক্স্যাক্টলি বলতে পারবো যে আমরা অগ্নিসংযোগের ঘটনাগুলো ঠিক কারা ঘটিয়েছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম মনিরুল ইসলাম এর কথা পুলিশের কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, এবং সত্যিই দেলোয়ার হোসেন আওয়ামী লীগ নেতা যে জায়গাটায় শেষ করলেন যে এটা কি শুধুই বিএনপি এই ঘটনার সঙ্গে, এই নাশকতামূলক আন্দোলনের সঙ্গে যুক্ত, নাকি এর পেছনে আরও অনেক কিছু আছে। 2004 সালে ঠিক তখনও কিন্তু এরকমভাবে 2 প্রধান রাজনৈতিক দল পরস্পরকে যখন দায়ী করছিল, তখন কিন্তু একটি বিশেষ মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি সারা দেশে একই সঙ্গে কোনো হতাহতের বড় ধরনের কোনো ঘটনা না ঘটিয়ে 500টি জায়গাতে কিন্তু বোমা হামলার ঘটনা ঘটিয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে কি আবারও সেই রকম কোনো অশনি সংকেত দেখতে পাচ্ছি? আমরা বিরতির আগে শুনছিলাম মনিরুল ইসলামের ভাষ্য। তিনি বলছিলেন যে সেই সময়ে সেখান থেকে হাতে নাতে 2 জনকে ধরা পড়েছে। আজকেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা খুব নিবিড়ভাবে তদন্ত করেছেন, বেশ অনেককেই আটক করেছেন, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ভিন্ন ভিন্ন ভাষ্য পাচ্ছেন তারা, একটি স্পটের এক রকম ভাষ্য পাচ্ছেন। সত্যিকার অর্থেই আসলে কারা এই হামলা করেছে, তার পেছনে কি শুধু বিএনপি জামাত আছে না অন্য কেউ আছে, সেটি একটু খোঁজার চেষ্টা করার জন্য এখন আলোচনা শুরু করতে অনুরোধ জানাচ্ছি জাকারিয়া কাজল আপনাকে। এটা কি শুধুমাত্র রাজনৈতিক দলের পরস্পরের নাশকতার চেষ্টা, নাকি পুরো যে একটি স্থিতিশীল পরিবেশ ছিল রাজনীতির মাঠটাকেই একটু উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে? অর্থাৎ একদিকে সরকার, আরেকদিকে সরকার বিরোধী সমস্ত শক্তি, এরকম কোনো ব্যবস্থাপনার জায়গা থেকে কি এই ধরনের নাশকতামূলক তৎপরতা শুরু হওয়ার ইঙ্গিত দেখতে পান কিনা আপনি? আমরা যদি একটু মানে অতি সাম্প্রতিক কিছু ঘটনা দেখি, যেমন গত কদিন থেকেই সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় বলা হচ্ছিল যে সাবধান থাকার জন্য দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। এমনকি সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে সবাই একটু
সবাই যাতে সতর্ক থাকে, একটা সংঘাতময় বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। আপনি দেখেন সোশ্যাল মিডিয়া তো এখন খুব পপুলার। সোশ্যাল মিডিয়ায় দেখবেন দেশের বাইরে থেকে যে সমস্ত কথাবার্তা কেউ কেউ বলছেন, এটার কতটা সত্যতা কতটুকু আছে কিংবা আদৌ আছে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এগুলো কিন্তু ছড়ানো হচ্ছে, লোকজন শুনছে, এবং এই এই বাইরে থেকে যে কথাগুলো হচ্ছে টোটালটাই কুৎসা ছাড়া আর কিছুই না। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন সকল ক্ষেত্রে আমরা যদি অতীতের অভিজ্ঞতা দেখি, সকল ক্ষেত্রেতে কিন্তু একটা মহল থাকে যারা এই সুযোগটা নেয়। বাংলা একটা কথা আছে না, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। মানে আমার উপমাটা একটু গ্রাম্য হলেও বাস্তবতাটা কিন্তু তাই। আমি আমি এটা বিশ্বাস করতে চাই, যেটা কথা আমি আগেও বলেছি, মানে এই জন্যই কিন্তু নিবিড় তদন্ত এবং একটা নির্মোহ তদন্ত দরকার। কারণ আমরা পরস্পরকে, ধরেন বিএনপি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ বিএনপিকে দোষ দিল, যারা যদি অন্য কেউ কোনো পক্ষ থাকে তারা কিন্তু দূরে বসে হাততালি দেবে এবং তাদের কাজ চালিয়ে যাবে। আপনি জেএমবির কথা বললেন, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। এখন কিন্তু এই তৎপরতা কিন্তু এতটা নেই, এবং কোথাও যদি কোনো ঘটনা ঘটে, দেখেন আগেই কিন্তু ধরা পড়ছে, অনেক ক্ষেত্রেই ধরা পড়ছে, কিছু কিছু হয়তো নীরবে তো তারা কাজ করছে, কিন্তু কোনো ঘটনা ঘটানোর আগেই কিন্তু তাদের ধরা হচ্ছে। আপনি সাম্প্রতিক অপারেশনগুলি দেখেন, বড় ধরনের কিছু ঘটেনি। এখন এই যে বাসে আগুন, এটাই কিন্তু অনেকে বলছেন গোয়েন্দারা কি করেছে, মুখ কি করেছে, তমুক কি করেছে। এখন একটা বাসে আমি যাচ্ছি, 20টা 30টা 50টা প্যাসেঞ্জার থাকে, কোন সব প্যাসেঞ্জারের তার পকেট সার্চ করে বাসে উঠানো হয় না, বা গোয়েন্দা বা পুলিশ বা ইভেন বাসের যারা কর্মী তারাও তো এটা করে না। ওর মধ্যে কেউ যদি এই নাশকতাটা করে, এটা ধরা কিন্তু কোনো আইনরক্ষী বাহিনীর পক্ষে তাৎক্ষণিকভাবে সম্ভব না। এটার জন্য তদন্ত করে গোটা ব্যাপারটা বিশ্লেষণ করে তারপরে যেতে হবে। আমি আশাবাদী যে আমাদের আইন রক্ষা বাহিনী যাদের ধরেছে, আপনি যেটা মুনীর সাহেবের কথা বললেন, তারা নিশ্চয়ই এটা তদন্ত করবেন। তবে আমি মনে করি মুখে না বলে, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, সবাইকে এই কিছু ব্যাপারে কিন্তু আমাদের জাতীয় ঐক্যমতে পৌঁছতে হবে। সকল রাজনৈতিক দলকে, সকল রাজনৈতিক দল, আমি বিশ্বাস করি প্রত্যেকটা দলই দেশকে ভালোবাসে, এটা আমি বিশ্বাস করতে চাই। এবং যারা এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য সংগঠন, জাতীয় পার্টি বলেন, জামাত ছাড়া বাকি যারা আছে, সবাই বোধহয় কিছু কিছু পয়েন্টে আমাদের একমত হতে হবে, নইলে নইলে গণতন্ত্র বলেন, ক্ষমতা বলেন, কোনোটাই কিন্তু থাকবে না। আমি বিশ্বাস করতে চাই যে এই যদি আমি মানে আওয়ামী লীগ বা বিএনপি দোষারোপের ইয়েতে আমি যাব না, কারণ এটা তদন্ত সাপেক্ষে প্রমাণ হবে কারা। কিন্তু যারা ধরা পড়েছে তাদের কিন্তু, আপনি বললেন যে বিভিন্ন জন বিভিন্ন তথ্য দিচ্ছে, মাঠে যে লোকটা আগুন দেয় সেই কিন্তু একমাত্র দায়ী না, তাই না? পেছনের একটা শক্তি থাকে, এই পেছনের শক্তিটাকে বের করতে হবে। আর আপনি যেটা বললেন, দেখেন এই যে ধোলাইয়ের পারে যেটা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে, এই আমার কেন জানি মনে হয় সাম্প্রদায়িক শক্তি কিন্তু আস্তে আস্তে আবার বোধহয় নিজেদের সংগঠিত করা বা নিজেদের জানান দেওয়ার একটা অপচেষ্টা করছে। এর পেছনে আমাদের রাজনৈতিক দলগুলির অনেক কোট অ্যান্ড কোট অবদান আছে। তারা এদের বিভিন্ন সময় নিজের স্বার্থে বিভিন্ন জন প্রশ্রয় দিয়ে কিন্তু তাদের ঘাড়ে তুলেছে, এবং এরা যে ফ্র্যাঙ্কেনস্টাইন হয় এই অভিজ্ঞতা কিন্তু আছে। আপনি যদি আমরা যখন মাঠে কাজ করতাম তখনকার অভিজ্ঞতা যদি দেখেন, ফোন করে কিন্তু কোনো কোনো পত্রিকা অফিসে বলা হতো যে আজকে এতটার সময় এবং জায়গায় আগুন ধরানো হবে, ক্যামেরা পাঠাবেন বা যাবেন। এই অভিজ্ঞতা তো আছে, আমি কারো নাম বলতে চাই না, এবং তখন সেই জায়গায় সেই ঘটনাগুলি ঘটতো। আমি ওই ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, আমি কিন্তু এখন সিঁদুরে এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছি, ভয় পাচ্ছি। কাজেই যারা কর্তৃপক্ষ তারা সচেতন না হলে হয়তো আরো কিছু ঘটবে। তবে আমি ধন্যবাদ। আশাবাদী হতে চাই, আমরা যেভাবে জঙ্গিদের দমন করেছি, এইসব নাশকতা দমনেও আমাদের আইনরক্ষীরা সফল হবে। ধন্যবাদ জাকারিয়া কাজল। এবিএম মোশাররফ, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে এই যে জায়গাটায় বললেন যে এখানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, এটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু আতঙ্কের জায়গাটি রয়েছে। আমি খুব সরাসরি একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা কি দলগতভাবে বা নিজে একজন রাজনৈতিক দলের নেতা কর্মী হিসেবে দীর্ঘদিনের সংগঠক, আপনার কি মনে হয় যে আসলে এই বিএনপির ঘাড়ে বন্দুক রেখে অন্য কেউ আসলে কোনো কিছু স্বীকার করতে যাচ্ছে যাতে করে ব্লেম গেমটা বিএনপির ঘাড়ে আসে? আমি যদি একটু, আপনি যে প্রশ্নটা করেছেন আমি যদি অন্যভাবে একটু করতে চাই। জি জি বলেন। যে সরকারের যে গ্রহণযোগ্যতা যে তলানিতে, এবং সরকার যে মানুষের প্রত্যাশা পূরণে যে ব্যর্থ হচ্ছে সকল ক্ষেত্রে, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে। আপনি দেখেন, আমরা একেবারে যদি নিরপেক্ষভাবে চিন্তা করি,
যে বাংলাদেশ নির্বাচন একটি উৎসব ছিল বাংলাদেশে, কিন্তু আজকে কিন্তু বাংলাদেশে সে ভোটাররা বা সাধারণ মানুষ কিন্তু ভোট কিনতে যাচ্ছে না। কারণটা কারণটা একটাই, যে সবাই জানে যে এটা ফলাফলটা নির্ধারিত। সুতরাং এই যে আমরা হয়তো এই যে ঘটনাটি ঘটেছে 12 তারিখ, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা যদি মনে করি যে সরকার তার যেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে সেইটার দৃষ্টিতে অন্যদিকে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে এটা করছে, তাহলে আপনি এর জবাবটা আপনি কি বলবেন? কারণ আপনাকে আমি একটু বলি যে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের, এটা কি আসলে বাংলাদেশে বিশ্বাসযোগ্য কোনো দিন যে একজন প্রার্থী 1,88,000 ভোট পেলেন, আরেকজন প্রার্থী মাত্র 468 ভোট পেলেন? এটা কি গ্রহণযোগ্য? যে কোনো নাগরিক, এবং আমার মনে হয় আওয়ামী লীগের যারা ভোটার বা যারা সাপোর্টার, তারাও কিন্তু এটা সরকারের দিকে বা নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলবে, যেটা কিভাবে বাংলাদেশে সম্ভব। ঠিক ঢাকার মতো জায়গায়, যেখানে বাংলাদেশের রাজধানী, যেখানে বাংলাদেশের আপনাদের মতো মিডিয়া থেকে শুরু করে বিদেশি ডিপ্লোম্যাট থেকে শুরু করে সকল কিছু এখানে, সেখানেও একজনে 75,000 ভোট পাবে, আরেকজনে 5,000 ভোট পাবে, এটাও কি সম্ভব? কারণ আপনি যদি বাংলাদেশের ভোটের যদি মার্জিনটা আপনি হিসাব করেন, যে মোটামুটি আপনারা যারা আপনাদের মাধ্যমে যারা আমরা জেনেছি যে 91 থেকে শুরু করে বাংলাদেশে মোটামুটি যে নির্বাচনগুলি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু একটি জিনিস নির্ধারিত হয়ে গেছে যে বাংলাদেশে কার কতটুকু ভোটার আছে, এটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেখান থেকে এমন কি ঘটনা বাংলাদেশে ঘটে গেল যে একটা দল 100-র মধ্যে 99% পেয়ে যাচ্ছে, আরেকটি দল মাত্র 1% ভোট পাচ্ছে। সুতরাং এগুলিও কিন্তু আমাদের একটু আলোচনার বিষয়বস্তুতে রাখতে হবে। সুতরাং আপনি শুধু একটি যে কোনো ঘটনা ঘটলে অন্য একটি বিষয় আমরা খুঁজবো সেটা না, বরং প্রকৃত যে ঘটনা, সেই ঘটনাকে কেন প্রলোভ দেওয়া হচ্ছে, রং দেওয়া হচ্ছে, এটাকে রং ধনুর মতো বিভিন্ন কালার দেওয়া হচ্ছে, এটাও কিন্তু আমাদের একটি সময় বিবেচনা। ধন্যবাদ মোশাররফ হোসেন, এই প্রশ্নের জবাবটা একটু নেই। কথা বলেছে, আমি জাকারি ভাইয়ের এই কথাকে কিন্তু আমি সাপোর্ট করি, যে আপনি একটা ব্লেম দিচ্ছেন একটা গ্রুপকে যে এটা করছে, কিন্তু আমি কি করছি? আমি কি সেটা একটু নিজেকে একটু মূল্যায়ন করছি যে আমি আমার অবস্থানটা কোথায় আছে? ধন্যবাদ। এই জবাবটি নিচ্ছি সরকারি দলের সদস্য যেহেতু উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে, যেই কথাটা মোশাররফ হোসেন শেষ করলেন যে সরকার তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে, সেই কারণে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে, আর সেটাকেই জনগণের কাছ থেকে সে দৃষ্টি ফেরানোর জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আপনি কি বলবেন? আমরা যদি আরেকটি দিক দেখি, কাজল ভাই বললেন, মোশাররফ ভাই যেটি শেষ করলেন যে নির্বাচন থেকে দৃষ্টি ফেরানোর জন্য, সেটা তাদের দৃষ্টিভঙ্গি হতে পারে এই সোর্সে যে মোশাররফ ভাই যে পরিসংখ্যান উল্লেখ করলেন যে 2013-14 যেই অগ্নি সন্ত্রাসের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দুর্নীতির দায়ে একজন দেশ থেকে বাধ্য আর একজন জেলখানায় বন্দী ছিলেন, বয়সের কথা বিবেচনা করে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে অথবা অনুনয় বিনয় যেটি আপনি বলেন সেটি করে উনি এখন বাসায় রয়েছেন। তাহলে যেই সংগঠনের শীর্ষ নেতারা এই পর্যায়ে থাকে, সেই সংগঠনের উপরে মানুষের আস্থা থাকে না। মানুষের আস্থা নাই বলে বিএনপিকে মানুষ ভোট দিচ্ছে না। এই দৃষ্টিটা যে আমি কম ভোট পাচ্ছি, আমার লিডারশিপ, আমার সর্বোচ্চ লিডারশিপ আমার এই অবস্থায় আছে, দুর্নীতির দায়ে সাজাগ্রস্ত, দেশ থেকে বাধ্য, তাহলে সেই জায়গার থেকে আমি সেটা না করে যদি আমি দাঙ্গা হাঙ্গামা করি, সেই ক্ষেত্রে আমার যে দাঙ্গা হাঙ্গামার একটা ক্ষমতা আছে সেটি দেখানো গেল, আমি এত কম ভোট পেলাম, সেটা হলো না। এটা ওনাদের দৃষ্টিভঙ্গি হতে পারে, কিন্তু প্রকৃত অবস্থা যেটি হচ্ছে এটা হচ্ছে মোশাররফ ভাইদের দৃষ্টিভঙ্গি। বাট বাংলাদেশের যে অগ্রগতি, বাংলাদেশের যে সমৃদ্ধি, বাংলাদেশের যে সম্ভাবনা, সেই জায়গার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইটা একটা চেষ্টা যে আমি যদি নাশকতা করি, আমি দেশকে অস্থির করে তুলি, মানুষের শান্তি যদি ঘুম হারাম করি, সেই ক্ষেত্রে আমি একটা ক্ষমতাবান, আমি সেটা দেখাতে পারবো। আলটিমেটলি কি হবে যে আমাদের যে এই যে দেশের যে অর্থনৈতিক উন্নয়ন, যে সমৃদ্ধি, সেই জায়গার থেকে মানুষের দৃষ্টিটাকে বাংলাদেশটা আবার একটা মানে অগ্নি সন্ত্রাসের দেশে পরিণত করব, সেই জায়গায় নিয়ে গেলে তাদের হয়তো সার্থকতা থাকবে, তাদের নেতৃত্বে। আপনি যেটা বলছেন নেপথ্যে শক্তি, আমরা একজন পরস্পরে ব্লেম গেম করছি যে আওয়ামী লীগ বিএনপিকে বলছি, বিএনপি আওয়ামী লীগকে বলছে। আওয়ামী লীগ তার রাজনৈতিক পথ চলায়, আপনি স্বাধীনতা সংগ্রাম থেকে লম্বা ইতিহাসে গেলাম না, এই রকম অগ্নি সন্ত্রাস, মানুষকে হত্যা আওয়ামী লীগ কখনো সমর্থন করেছে?
কিন্তু তাদের নেতৃত্ব তো হচ্ছে। এই যে যে বাংলা ভাইদের কথা আপনি বললেন, সেটা কাদের সময় হয়েছে? কারা প্রশ্রয় দিয়েছে? সেই ডিসি সাহেবকে, এসপি সাহেবকে অফিসে অস্ত্র নিয়ে কারা গিয়েছে? কাদের সরকারের আমলে? কাদের নেতৃবৃন্দ তাদেরকে প্রশ্রয় দিয়েছিলেন? এই প্রশ্রয়কারী কারা? কাদের নেতৃত্ব হচ্ছে? কারা এই সুযোগ দিয়েছিল? মোশাররফ বেড়ে দিয়েছিলেন, বিএনপি দিয়েছিল, তারেক জিয়া দিয়েছিল, বেগম জিয়া দিয়েছিল। সেই রকম এই যে এখন কাজল ভাই যেটি বলছিলেন যে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, যদি না দেখেন তাহলে বাংলাদেশের মানুষ, কাজল ভাই আরও একটি কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়ার কারণে এটি এখন আপনারা দেখান বা না দেখান এর কিন্তু লুকানো নেই। বাংলাদেশের মানুষের কাছে এইরকম দাম্ভিক মানুষ তো জানে না। এই নেতার বাবা যে মাদ্রাসাটি তৈরি করেছিলেন, সেই মাদ্রাসায় ৭১ সালে নিরহ মা বোনের আশ্রয় নিয়েছিল যে এই হুজুরের কাছে যদি আমরা যাই, মাদ্রাসায় আশ্রয় নেই, তাহলে আমাদের ইজ্জত রক্ষা হবে। সেই হুজুর কিন্তু পাকিস্তানি সৈনিকদের নিমন্ত্রণ করে নিয়েছিলেন এবং উনি ঘোষণা দিয়েছিলেন এটা গনিমতের মাল, এটা পাকিস্তানি সৈনিকরা ভোগ করতে পারে। সেইটা কিন্তু উনি করেছেন। তার বাবা আজকে ইসলামের, তার ছেলে আজকে ইসলামের রক্ষক হয়েছেন। পাশাপাশি আরেকটি করেছেন, এই হুজুর মানে তাহলে নিজে মানুষকে জবাই দিয়েছেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে শুনেছি, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি, যখন হাত পা বোধে নিয়ে আসতো, তখন যখন জব করতো এই ফজলুল কবির সাহেব, সেই সময় বলতো যে বাবা নড়িস না, নড়লে আমার নামাজটা কাজা হয়ে যাবে। যিনি নির্মমভাবে কসাই, তারা এখন ইসলামের রক্ষক হয়েছেন। তাহলে সেই মানুষটাকে আপনারা যুদ্ধাপরাধের বিচারের দায়ে আনছেন না কেন? মৃত্যু যেহেতু তাকে পৃথিবীর থেকে সৃষ্টিকর্তা যেহেতু নিয়ে গেছে, সেই ক্ষেত্রে এই সুযোগ এই ট্রাইব্যুনাল পায়নি। না হইলে হয়তো তাহলে আমি যেই কথাটা বিএনপির পক্ষ থেকে প্রায়ই বলা হয় যে তাদেরকে মিছিল মিটিং কোথাও নামতে দেওয়া হয় না, তাহলে রাজধানীর মতো একটি জায়গাতে এরকম সমাবেশ কি করে করতে পারে? এবং তারা তো এটা পূর্ব ঘোষিত কর্মসূচি যে তারা বঙ্গবন্ধুর এই ভাস্কর্য হতে দেবে না, পূর্ব ঘোষিত কর্মসূচি কি করে হলো? আওয়ামী লীগ আছে একটি সমস্যা। আপনি যদি জনগণের কথা চিন্তা করে কর্মসূচি করতে দেন, তাহলে আপনি বিভিন্ন রকমের আবার মানুষের জন্য ভোগান্তি হয়, যে রাস্তা বন্ধ, সড়ক বন্ধ, বাস বন্ধ, এই ভোগান্তির কথাও মানতে হয়। আবার যদি না দেয় তাহলে মোশাররফ বেরিয়া বলবে যে গণতন্ত্র নাই, আমাদেরকে মিছিল মিটিং করতে দেয় না। ওই দিন যেদিন বাসে অগ্নিসংযোগ করা হয়েছে নির্বাচনের দিন, সেদিন কিন্তু বিএনপি অফিসের সামনেও বিক্ষোভ মিছিল হয়েছে, সেখান থেকেও গাড়ি ঘোড়ায় আঘাত করা হয়েছে। সেই ক্ষেত্রে এবং একটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই যে যত আপনি যে নেপথ্যের শক্তির কথা বলছেন, সব শক্তির আশ্রয়দাতা হচ্ছে বিএনপির নেতৃত্বেই, বিএনপির পৃষ্ঠপোষকতায় এই শক্তি এখানে এসেছে। একটি হলো স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। স্বাধীনতার পক্ষের শক্তি যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রের সমৃদ্ধি করছে, সেই উন্নয়নকে, শেখ হাসিনার কাজকে বাধাগ্রস্ত করা, সেই বাধাগ্রস্ত করার পথে এখন আবার নতুন করে সেই পুরানো স্টাইলে, আমাদের দলের সাধারণ সম্পাদক যেটি বলেছেন যে পুরানো স্টাইলে 2014 সালের যে স্টাইল, সেই স্টাইলেই তারা আবার ফিরে এসেছে। উন্নয়নের রাজনীতিকে বাধাগ্রস্ত করতে নাশকতার রাজনীতি বেছে নিয়েছে বিএনপি। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। মোশাররফ ভাই, এক বাক্যে আপনার শেষ মন্তব্যটি জানতে চাই। দেলোয়ার শেষ করলেন যে জায়গা থেকে, দেলোয়ার হোসেন, যে নাশকতার রাজনীতি আসলে শুরু হয়েছে উন্নয়নের রাজনীতিকে ঠেকানোর জন্য, অথবা উন্নয়নের রাজনীতির গতিপথ অন্যদিকে ঘোরানোর জন্য। আসলে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কথা বলি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল বলি, কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু মূল হয়েছিল গণতন্ত্রের জন্য, এটা কিন্তু আমরা ভুলে যাই। আইয়ুব খানও কিন্তু আপনার উন্নয়নের কথা বলেছে, আইয়ুব খান কিন্তু উন্নয়নের দশক পালন করেছে, কিন্তু মানুষকে গণতন্ত্রহীন রেখে বেশি দিন কিন্তু আইয়ুব খানও টিকে থাকতে পারেনি। তা আমরা তো, আমাদের সমস্যা হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, নিজেরা শুধু ক্ষমতাকে পাকাভোক্ত করতে চাই। আওয়ামী লীগের মতো দল, যেই দল আজকে যেই প্রশ্নবিদ্ধ চিহ্ন নিয়ে আজকে রাজনীতি করছে, এটা কি মানুষ প্রত্যাশা করেছে? যে দল 70-এর একটি স্বৈরাচারী ইয়াহিয়া খানের আমলে নির্বাচনের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেদিন জয়লাভ করেছিল, সেই দল এখন বাংলাদেশের নির্বাচন দিতে ভয় পায়, তাহলে তার জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে পৌঁছেছে, এইটা তো আমরা সহজেই বুঝতে পারি। ধন্যবাদ। তার জন্য আপনাকে
একটি কথা মনে রাখতে হবে যে উন্নয়ন দিয়ে গণতন্ত্রকে কিন্তু দাবিয়ে রাখা যায় না। এটা কোনোদিন কোনো শাসক পারে নাই, ভবিষ্যতেও কিন্তু পারবে না। ধন্যবাদ মোশাররফ ভাই। আমাদের সময় প্রায় শেষে আসছে। জাকারিয়া কাজল ভাই, আপনার কাছ থেকে এক বাক্যে জানতে চাই, যে জায়গাটাই শেষ করলেন, দেলোয়ার হোসেন বলছিলেন যে উন্নয়নের রাজনীতিকে বাধাগ্রস্ত করার জন্য নাশকতার রাজনীতি আবার শুরু হয়েছে। অন্যদিকে বললেন যে উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে দমিয়ে রাখা যায় না, গণতান্ত্রিক চর্চাকে দমিয়ে রাখা যায় না। এবিএম মোশাররফ হোসেন। আমি এক লাইনেই বলবো, দেখেন আওয়ামী লীগের ব্যর্থতার বলতে গেলে বিএনপি বা অন্যরা যেটা বলে নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। আচ্ছা, নির্বাচনের এই অবস্থার জন্য কি এককভাবে আওয়ামী লীগ দায়ী? বিরোধী দলগুলির কোনো দায় নাই, অন্য রাজনৈতিক দলগুলির কোনো দায় নেই। আমি মানলাম যে আওয়ামী লীগ এটা করছে, অন্য রাজনৈতিক দলগুলি কি করছে? আপনি যদি আমি মানে আমার কাছে এটা খুব প্রশ্ন মনে হয় যে বিএনপির মতো দল কি করছে। আমি একবার বলছি যে আমি কি আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে যাচ্ছি, তার মানে আমি জয়লাভের জন্য নির্বাচনে যাচ্ছি না। যখন একটা দল ঘোষণা দেয় যে আমি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছি, তখন তার যারা ভোটার, তার যারা সমর্থক, তা তো প্রথমেই একটু হোঁচট খায়, তাই না? কাজেই সব দায় সরকারের দায়িত্ব অবশ্যই আছে, সরকার দেশ চালাচ্ছে, নির্বাচন করবে, কিন্তু যারা পারছে, যারা অভিযোগগুলো দিচ্ছে নিজেদের আইনে, তো তাদেরও দেখা উচিত। আপনি দেখেন, যদি আপনি সর্বশেষ নির্বাচনটার দিকে তাকান, যেটা বিএনপি অভিযোগ করছে যে আগের রাতে হয়ে গেছে, আমি সেদিকে যাব। তখন তারা যে জোট করলেন, কামাল হোসেন সাহেব বললেন আমরা রাত জেগে ভোট কেন্দ্র পাহারা দিব। বাইনোকুলার দিয়ে খুঁজেও তো একটা লোককে পাওয়া যায় না, তাই না? কাজল ভাই, কিভাবে পাওয়া যাবে যেখানে আমি প্রার্থী ছিলাম? আমাদের সময় একদম শেষ, সময় একদম শেষ। কাজল ভাই, আপনারা কি এই আন্দোলনটাকে জানাবে পেরেছেন যে এটাকে রাস্তায় নিয়ে আসতে? আপনারা বলেন যে কিছু হলে পুলিশ নামতে দেন। আরে কোন আমলে পুলিশ গোলাপ ফুল বিছিয়ে বিরোধী দলকে নামতে দিয়েছে? এইভাবে জীবনে ছিল? এইভাবে পুলিশকে আপনার দলীয় কর্মী হিসেবে ব্যবহার করা, এটা কোনোদিন আপনার সাংবাদিকতার জীবনে দেখেছেন? আমাদের আজকে শেষ করতে হবে। সবসময় যেটা হয়, বাস্তবতাটা এক লাইনে শেষ করি। বিএনপির শাসনামলে কিন্তু এই যে 23 বঙ্গবন্ধুর বিভিন্ন চারদিক পাশে কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরাও ছিল। তবু তো ছিল, এখন কি তা আছে? সেখানে মিছিল মিটিং করতে দিচ্ছে, এখন তো বিএনপির সামনে দাঁড়াতে দিচ্ছে। ধন্যবাদ। রাজনীতি করতে হলে মাঠে নামতে হবে, আপনার নেতাদের মাঠে নামতে বলেন, ঘরে বসে থেকে রাজনীতি শেষ করার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি। ধন্যবাদ। আমাদের আসলে সময় একদম শেষ হয়ে এসছে। শেষ মুহূর্তে এসে যেটি হয় যে প্রতিদিনই আলোচনা জমে ওঠে শেষ মুহূর্তের জায়গায় এসে। আসলে প্রিয় দর্শক, উন্নয়নের রাজনীতি, আমি তো আমার শেষ কথা বলতে পারলাম না। আমি এক বাক্যে শেষ করি যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যদি কোনো আঘাত আসে, কোনো চ্যালেঞ্জ আসে, আমরা ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আবার মোকাবেলা করব। ধন্যবাদ। আমরা শেষ করতে চাই আজকে এই কথাটি বলে, উন্নয়নের রাজনীতি বা নাশকতার রাজনীতি এরকম মোটা দাগে আমরা বাঁধতে চাই না। যে কথাটি দেলোয়ার হোসেন সর্বশেষ বললেন, সেই জায়গা থেকে বলি যে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা সামনে আগামী বছর 2021 সাল বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করব। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সকল রাজনৈতিক দলের উচিত তাদের রাজনৈতিক গতি প্রবাহ বজায় রাখা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।